নয়নপুর গ্রামে বিমলা নামের এক বিধবা মহিলা বসবাস করত। তার ছেলের নাম ছিল সুনীল এবং তার বউয়ের নাম ছিল সুধা। সুধা বাড়ির কোনো কাজই করত না। বিমলাই বাড়ির সব কাজকর্ম এক হাতে সামলাতো। কিন্তু এরপরও সুধা কেমন জানি একটু পেটুক টাইপের ছিল। বাড়ির সব খাবারই সে একলা খেয়ে নিত। কেউই তার জন্য কোনো খাবার খেতে পারতো না। সুধা, আমার অসুস্থ মা এত কাজ করছে আর তুমি এখানে বসে বসে মোবাইল টিপছো। এই বুঝি তোমার আমার মায়ের প্রতি সহানুভূতি? আমি অবাক হয়ে যাই তোমার কর্মকাণ্ড দেখে। আরে তুমি এত কেন ভাবছো? এমন নয় তো যে মা মরে গেছে, এখন সংসারের সব দায়িত্ব আমাকেই নিতে হবে। আমি আমার বাবার বাড়ির দেওয়া মোবাইলটা একটু শান্তিতে টিপতেও পারবো না। তুমি তো আমাকে একটা মোবাইল কিনে দিতেই পারো না। এখন নিজের বাবার বাড়ির মোবাইলটা একটু টিপছি, এতেও তোমার গায়ে জ্বালা ধরে গেল। যত সব এসব আজে বাজে কথা শুনে সুনীল এখান থেকে চলে যায়। আর সুধা সেই সময়ে তার শাশুড়ি রান্না করা সব খাবার রান্না করে দেখতে পায়, আর সব খাবার এনে সে বিছানার উপর রেখে খেতে খেতে অবশেষে সব শেষই করে দিল। হায় আল্লাহ, এবার কি হবে? খেতে খেতে তো সব খাবারই আমি খেয়ে ফেললাম। এবার যদি আমার শাশুড়ি মা দেখে হাঁড়িতে একটাও খাবার নেই, তাহলে তো আজকে কবর আছে। আমি এখন এখান থেকে পালাই। দেখ সুনীল, অবস্থাটা একবার তাকিয়ে দেখ। আমি একটা অসুস্থ মানুষ, আমাকে তো একরতিও কাজে সাহায্য করে না। সেই জন্য আমি আজকে সারা দিনের খাবার রান্না করে রেখে দিয়েছিলাম। আর তোর বউ কালি হাঁড়িগুলো এখানে ফেলে রেখে সব খাবার খেয়ে কোথায় একটা চলে গেছে। প্রতিদিন তোর বউ এরকম করলে আমরা এভাবে থাকবো কি করে? এর একটা ব্যবস্থা করতেই হবে। একদম ঠিক কথা বলেছ মা, এর একটা ব্যবস্থা করতেই হবে। চলো আমরা ওকে গিয়ে জিজ্ঞেস করি, এক্ষুনি চলো। আরে তোমরা মা ছেলে এখানে? আর তোমাদের বৌমা দেখো গিয়ে গ্রামের মাঝ রাস্তায় বসে বসে দোল কাটছে। বৌমা, তুমি এখানে বসে বসে কি করছো? গড়ের সব খাবার খেয়ে দিয়ে এসে এখন গ্রামের মাঝখানে কি কীর্তি শুরু করেছো? তুমি এক্ষুনি আমার সাথে বাড়ি চলো। কেন? আমি দোলনায় দোল কাটছি, আমাকে বুঝি ভালো লাগছে না? হিংসে জলে পুড়ে যাচ্ছে। মা ছেলে দুজনে মিলেমিশে, তাই না? তারা তো দোল খেতে পারে না, সেই জন্য। তুমি তোমার ফালতু কথা রাখো আর তাড়াতাড়ি বাড়িতে এসো, নয়তো কবর আছে বলে দিলাম। বৌমা, তুমি কেন এমন করছো মা? গ্রামে তো আমাদের কোনো মান সম্মানই তুমি রাখছো না। একে তো গরিব সব খাবার খেয়ে নিলে, এখন আবার গ্রামের মাঝখানে গিয়ে তুমি দোলনায় উঠে পড়লে। এসব বাচ্চাদের মতো পাগলামি তুমি কেন করছো? একবার বলো আমাকে, তুমি কি আর বড় মানুষ হবে না কখনো? এই সব কিছুর জন্যই মা আপনি দায়ী। আপনি এখনো কেন আমাদের বাড়ি ছেড়ে যাচ্ছেন না? আপনি এ বাড়ি না ছেড়ে গেলে আমি সারা জীবন ওরকমই থাকবো। আর আপনি যদি আমাদের বাড়ি ছেড়ে চলে যান, আমি সারা জীবনের মতো ভালো হয়ে যাব। আমি আর এরকম কিচ্ছু করব না। আরে সুধা, তুমি এসব কি বলছো? তোমার মাতার কি কোনো ঠিক নেই? উনি আমার মা হয়, আমার মা কেন আমার বাড়ি ছেড়ে চলে যাবে? আর তুমিই বা কেন এরকম করবে? আমি সেটাই বুঝতে পারছি না। আসলেই আমার পোড়া কপাল, যেখানে আমি কিচ্ছু শান্তি পাচ্ছি না। আমি বুঝতেই পারছি না আমি কি করব। তুমি এবার তোমার মুখটা বন্ধ করো দয়া করে। এরপর বিমলা আবারও রান্না করে, আর সেই রান্না করা খাবার রেখে যেই একটু বাইরে যায়, তখনই সুধা আবারও সব খাবার খাওয়া শুরু করে দেয় এবং খেতে খেতে ঠিক আগের মতোই সব খাবার খেয়ে ফেলে। এরপর সুধার শাশুড়ি, সুধা, তুমি যে কাণ্ডটা করো সেটা একদিন দুদিন করলে কেটেই যায়, কিন্তু প্রতিদিন করলে একদমই কাটে না। তুমি তো জানো মা, আমাদের সংসারের অবস্থা, অল্প আয় অল্প খাবার, কিন্তু সব খাবার তো তোমাকেই খেতে হয়। আমরা তো কোনোদিনই একটু খাবার খেতে পারি না। তোমার খাবার পর যা জোটা পাটা থাকে সেই সবই আমাদেরকে খেতে হয়, নয়তো লোকের বাড়ি থেকে চেয়ে মেগে খেতে হয়। এভাবে কি প্রতিদিন চলে? এভাবে এমন করলে আমরা একসাথে কি করে থাকবো মা? তুমি আমাকে বলো তো। বাহ, আপনারা তো আমার কোনো খোঁজই রাখেন না। আমার ভিতরে যে আরেকটা প্রাণ বড় হচ্ছে। আমি যে অন্তঃসত্ত্বা, তো আমার কি বেশি খাবার লাগবে না?
আপনারা কেন আমার সাথে এমন করেন? আমি একটু খাবারই তো খাই, এই যেন মহাভারত আমি অশুদ্ধ করে ফেলি, যত সব। আর আপনাকে তো বলেছি, আপনি যদি এই বাড়ি ছেড়ে চলে যান সব কিছু ঠিক হয়ে যাবে, নয়তো সারা জীবন এরকমই থাকবে। কয়েকদিন পরে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আপনারা মা ছেলেই এই বাড়িতে থাকবেন সুখে শান্তিতে। কি বলছো সুধা? তুমি মা হতে চলছো আর আমি বাবা হতে চলেছি? এই খবরটা কেন তুমি আগে বলনি? আরে এতে করে তুমি বেশি খাবার খেলেও কোনো সমস্যা নেই, খাও খাও, কোনো সমস্যা নেই। সুনীল বাজান, আমি তোর এই বাড়ি ছেড়ে চলে যাই। বৌমা চায় না আমি এ বাড়িতে থাকি। তুই আমাকে হাসি মুখে বিদায় দে। এখনই সময় তোর সংসারটাকে মোটু করে ধরার। বৌমা বদলে যাবে, বলেছে তো আমি চলে গেলে এই বাড়ি ছেড়ে। বৌমা বদলে গেলে ওরও তো আবার সন্তান হবে, তখন দেখবি ও বদলে যাবে, ভালো হয়ে যাবে। তখন না হয় আমি তোর বাড়িতে আবার ফিরে আসবো। এখন আপাতত চলে যাই। মা, তোমার আমি ছাড়া কে আছে শুনি? তুমি কোথায় থাকবে, কে করবে? দরকার নেই এই বাড়ি যাওয়ার, ও না বদলালে বদলাক। কি মা ছেলে কি প্ল্যান করলে? বাড়ি কি ছাড়বে নাকি কাবাব মির হাড্ডি হয়ে আমার বাড়িতে পড়ে থাকবে? আমার বাড়িতে পড়ে থাকলে তো আমি আর জীবনে বদলাবো না। সুধা, তুমি নিজেকে বদলানোর জন্য প্রস্তুত করো। মা এ বাড়ি ছেড়ে চলে যাবে, তুমি যাও, নিজেকে আগে বদলাও। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি এত চিন্তা করো না। তুমি নিজেকে বদলানো শুরু করে দাও। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমাদের খুশির সংসারে আমি আর থাকবো না দুঃখ হয়ে। জি বৌমা, আমি তোমার মতো দুটা কালাপাড় দেখিনি, একটাই দেখেছি, আর সেটা তুমি সুধা, আর কেউ নয়। তুমি এতটা নীচ। তুমি আমার ছেলেকে বলেছো, আমাকে বলেছো তুমি মা হতে চলেছো। আর তোমার খুশির জন্য আমরা ঘৃণা করেছি শুরু থেকে। আর তুমি এখন শেষমেশ আমার ছেলের আবেগ নিয়ে খেলছো। এই মিথ্যা নোংরা খেলাটা তুমি বন্ধ করে দিও। বাড়িতে গিয়ে আমার ছেলেকে বলে দিও তুমি কোনো মাটা হচ্ছ না। আমার ছেলেটাকে আর এভাবে শেষ করে দিও না মা। আমি তোমাদের সংসারে আর আসবো না। আমি এই যে যাচ্ছি সারা জীবনের মতো, কিন্তু আমার ছেলের ইমোশন নিয়ে তুমি আর খেলো না। আরে আপনার মতো কাঁটাটাকে তো দূর করতে এরকম মিথ্যা বলতেই হয় একটু আধটু। আপনি চলে যান সারা জীবনের মতো, এরপর সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আহ কি শান্তি! বুড়িটাকে এতদিন পরে বের করেছি। বুড়িটা খালি আমার কানের কাছে এসে ঘ্যানর ঘ্যানর করে জ্ঞান দিতে থাকতো সব সময়। এবার একটু শান্তিতে থাকতে পারবো। সুধার শাশুড়ি চলে যাবার পর সুধা ঘরের কোনো কাজই করতো না। এখন সব কাজ সুধার স্বামীকেই করতে হতো। সুধার স্বামী কিছুই ভেবে পাচ্ছিল না সুধা কোথায় বদলাচ্ছে। কোনো কিছুই তো তার ভিতরে বদলির মতো নেই, বরং সে আরো পেয়ে বসেছে। আমি সুধার সাথে কথা বলবোই, ও আমার সাথে এত বড় মিথ্যা নাটকটা কেন করলো? চি 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 চি, এরকম একটা জঘন্য নাটক করে আমার মাকে বাড়ি থেকে বের করে দিল। সুধা, আমার ভাবতে অবাক লাগে। তুমি বলেছো তুমি মা হতে চলেছো, এত বড় মিথ্যা কথা বলে আমার মাকে বাড়ি থেকে বের করে দিলে। চি চি চি, তুমি না বলেছিলে তুমি বদলে যাবে? কোথায় বদলালে তুমি? আমার মা আগে সব বাড়ির কাজ করতো, এখন আমাকে সব বাড়ির কাজ করতে হয়। তুমি তো সেই সুখেই আছো, ঠিক আগের মতো করে। ও তাহলে তুমি আমার মিথ্যাটা ধরে ফেলেছো। ঠিক আছে, ধরে ফেলেছো যখন কি আর বলবো। আমি কোনো মাটা হচ্ছি না। তোমার মাকে বাড়ি থেকে বের করার জন্য একটু আবেগময় নিয়ে খেলা করেছিলাম। যাই হোক, রান্না বান্না কে করবে? তোমাকেই তো করতে হবে। তোমার মা নেই বাড়িতে, কে কাজ করবে বলো তো? চি, আমার ভাবতেও অবাক লাগে তোমার মতো একটা পেটুক বউ আমার, আর তোমার মতো এরকম বাটপার চিটার। সুনীলের বাড়ি ছেড়ে আসার পরে সুনীলের মা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল এবং কয়েকদিন পরেই মারা গেল। মা, আমি পারিনি, বেঁচে দেখেও পারিনি তোমায় ভালো রাখতে। আমি বেঁচে থাকতেও তোমাকে এত কষ্ট করতে হয়েছে। তুমি ছোটবেলা থেকে কত কষ্ট করে আমাকে বড় করেছো। আসল কথা কি জানো মা? যার ঘরের বউ ভালো তার কপালে অনেক সুখ, আর যার ঘরের বউ খারাপ তার কপালটা ঠিক আমার মতোই পোড়া।
এভাবে তোমাকে হারিয়ে ফেলবো কখনো ভাবিনি মা। আসলে আমি ঠিক করিনি। সুনীলের মায়ের সাথে আমি অনেক বড় অন্যায় করেছি। দিনের পর দিন তাদের সবার সাথে কত খারাপ করেছি। আমি ঠিক এটা চাইনি কখনো সুনীলের মা এভাবে মারা যাক। হে আল্লাহ, আমি এটা কি করে ফেললাম? সুনীল, আমাকে ক্ষমা করে দাও। আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো, আমি কখনো চাইনি তোমার মা এভাবে মারা যাক। আমি সব সময় বলেছি এটা ওটা করেছি। তোমার মায়ের সাথে অনেক খারাপ করেছি। সারা দিন ঘরের কোনো কাজকর্ম করিনি। সব খাবার আমি একলাই জিদের বসে খেয়ে নিয়েছি। তোমার সাথে মিথ্যা বলেছি, প্রতারণা করেছি। কিন্তু বিশ্বাস করো, কখনো চাইনি তোমার মা এভাবে মরে যাক। সুধা, তুমি এখান থেকে চলে যাও। দয়া করে তোমার মুখটা আর আমাকে দেখিও না। তোমার মুখটা দেখলেই আমার রাগে কান্না আসে। মনে হয় আমি তোমাকে মেরে ফেলি। আমি আর জীবনেও তোমার মুখ দেখতে চাই না। তুমি তোমার মতো তোমার রাস্তা ধরে যেখানে খুশি সেখানে চলে যাও। আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমি এই বিয়ের সম্পর্ক ভেঙে দেব। না সুনীল, তুমি এমন কথা বলো না। তুমি ছাড়া আমি কোথায় যাব? তুমি ছাড়া আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিও না। আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। আমি তোমার দুটো পায়ে ধরি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এরকম খারাপ ব্যবহার কারোর সাথে করব না। আমি সারা জীবনের মতো ভালো হয়ে যাব। আমি আর কখনো এমন করব না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করো। সুধা, আমার মা আর আমি তোমার জন্য কি করিনি? সব কিছুই তো মেনে নিয়েছিলাম। এরপরও তুমি আমার মায়ের সাথে এটা না করলেও পারতে। তুমি আমার মায়ের সাথে যা করেছো, আমার মা তো আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি কি জানো, আমরা যখন একটি কাচের গ্লাস ডিল মেরে ভেঙে ফেলি, এরপর চাইলেই আমরা সেই গ্লাসটিকে আর আগের মতো করতে পারি না। তার মধ্যে অনেক পাটাচিরা থেকেই যায়। তেমনি তুমি আমার মনটাকে ভাঙতে ভাঙতে একদম চুরমার করে ফেলেছো। সারা জীবন আমার মনেও সেই দাগগুলো থেকে যাবে। আমি তোমার সাথে যতই সংসার করি না কেন, কখনো আমি আর আগের মতো তোমার সাথে মিশতে পারবো না। তুমি আমার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছো। আমার মা আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন না। এরপর সুধা ভালো হয়ে যায়। বাড়ির সব কাজকর্ম ঠিক মতোই করতো, একদম লক্ষ্মী বউয়ের মতো। কিন্তু সুনীলের মনে যে আঘাতটা পড়েছে সুধার প্রতি, সেটা সরার মতো নয়। সেই আঘাতে কত বিকত হয়ে সুনীল এখানে ওখানে বসে সারা দিন কাটিয়ে দিত। সব সময় তার মন খারাপ থাকতো। আমরা যখনই কিছু করি না কেন, সব সময় ভেবেচিন্তে করতে হয় আসলে কোনটা ঠিক কোনটা ভুল। সুধা তার শাশুড়ির সাথে যা করেছে সম্পূর্ণ অন্যায়। সারা জীবন ধরে সুনীলের মনে সেই কতটা রয়ে যাবে। সুধাও কখনো চাইলেও সেই কতটা আর আগের মতো করে সারাতে পারবে না, কারণ তার কর্মফলই ছিল এইরকম। কোনোদিনও আর বিমলা ফিরে আসবে না। সুধাকে ক্ষমা করার মতো কোনো পজিশনও আর নেই। আপনাদের আমার গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।